মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত তবে সেটাই হতো মাঝরাতের গল্প। আপনারা শুনছেন মাঝ রাতের গল্প। আজ আপনারা শুনতে চলেছেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মঠ লেনের সেই বাড়ি। আমরা আশাবাদী আমাদের আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের উপস্থাপনায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব নেক্সট টাইম থেকে সেগুলো ইমপ্রুভমেন্ট করার। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মঠ লেনের সেই বাড়ি। তারানাথ আজ তক্তাপোষের কাছেই বসেছিল। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। আকাশটা খানিকটা কালো হয়ে রয়েছে। তারানাথের বাড়ির কাছাকাছি আজ সকালে একজনের বাড়িতে আমায় যেতে হয়েছিল। আগের দিনে কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল, আর তখন আমি তাকে বলেছিলাম, আচ্ছা কিশোরী, কাল আমাকে তারানাথের বাড়ির কাছে একটা কাজে যেতে হবে। আমি সেখান থেকে তারানাথের বাড়িতে চলে যাব। তুমি কিন্তু চলে এসো, বুঝলে? অনেক দিন হলো একটা কথা বলবো বলবো করে ভাবছি, বুঝলে, কিন্তু ঠিক হয়ে উঠছে না। বলছি যে তোমাদের ওখানে আশেপাশে কোনো ভাড়া বাড়ি পাওয়া যাবে? কেন গো, তোমার মেস বাড়ির আবার কি হলো? না, এমন কোনো ব্যাপার নয়। আসলে মেস বাড়িতে তুমি তো জানো আমাদের সামনে একটা আর পেছনে একটা, দুটো দুটো বাড়ি রয়েছে। তার সব কটা ঘরেই লোকজন থাকে। ব্যাপারটা হলো দুটো জায়গাতেই সারাই চলবে। তবে এখনও তেমনভাবে কোনো কিছুই বলা হয়নি। আমাদের মেস বাড়ির ম্যানেজার এই বাড়িতে এবং ও বাড়িতে জানিয়ে গেছে 2-3 মাসের মধ্যে, অর্থাৎ এই শীতকালটা পেরিয়ে গেলেই তারপরেই কাজ শুরু হবে। শীতকালে এতগুলো লোকজনের যাতায়াত, থাকার সমস্যা হবে। তাই শীতকালটা পেরিয়ে একেবারে গরমের সময় কাজ শুরু করবে। গরমের সময় থাকার জায়গা নিয়ে খুব একটা অসুবিধে হয় না। তাছাড়া কেউ চাইলে একসঙ্গে 2-3 জন এক জায়গাতেও থাকতে পারবে। দুটো বাড়িতেই একসঙ্গে কাজ শুরু হবে? তেমনটাই তো শুনলাম। আসলে ওই মেস বাড়ির ম্যানেজার আমাদের সঙ্গে যে থাকে উনি হলেও মালিক তো আলাদা। এই সময় সে 2 মাসের জন্য এখানে আসবে। 2 মাসের মধ্যে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিতে হবে। বুঝতেই তো পারছো, সব কিছু তো ম্যানেজারের হাতে থাকে না, এই সমস্ত মালিকের ওপরে। আর তার খরচা যখন, তার কথা মতো কাজ করতে হবে। কিন্তু এমন হলে তো তোমাদের এতগুলো লোককে থাকার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করে দিতে হবে। আরে পুরো কথাটা তো শোনো। ব্যবস্থা ম্যানেজার করে দেবে, কিন্তু যা করবে তা থাকার মতো নয়। এতগুলো মানুষের জন্য ব্যবস্থা করা তো আর চারটিখানি ব্যাপার নয়। তবে হ্যাঁ, এই 2 মাস পরে যখন নতুন করে মেস বাড়ি আবার চালু হবে, তখন ম্যানেজার বলেছে, মালিক নাকি বলেছে 1 মাসের জন্য সবার ভাড়া মকুব করে দেওয়া হবে এই 2 মাসের সমস্যার জন্য। কথাটা শুনে আমি কিন্তু আশ্চর্য হলাম। আজকালকার দিনে এমন কাজ কেউই করে না। মেস বাড়ি সারাই হবে সে তো ভালো কথা, তারপরে এমনিতেই ভাড়া বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তার ওপর গোটা 1 মাস ধরে বিনা ভাড়ায় বাড়িতে থাকা, এবং কিশোরীর থেকে এটাও জেনে নিয়েছিলাম যে ভাড়া বাড়াবার কোনো রকম কথা তারা বলেনি। আর একটু কথা বলে বুঝতে পারলাম কেন কিশোরী অন্য বাড়ি ভাড়ার কথা বলছে। এখানে এই মেস বাড়িতে একটা ঘরে 4 জন করে থাকার ব্যবস্থা। ঘর ছোট হলে 3 জন কিংবা 2 জনও আছে, কিন্তু ব্যবস্থা যেখানে করা হয়েছে সেখানে একটা ঘরে প্রায় 6 থেকে 7 জন একসঙ্গে শোয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া খাওয়ার ব্যবস্থাও মেসবাড়ির মতো হলেও সে জায়গা কিশোরীর পছন্দ হয়নি। অনেকেই সেখানে থাকবে না বলে অন্যত্র বাড়িঘর খুঁজতে শুরু করে দিয়েছে। কেউ কেউ আবার মাস 2 ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছে। আমি কিশোরীকে বললাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং তোমার মাসির বাড়িতে চলে যাও, সেখানেই কটা দিন থাকো। এতে কিছু না হোক বাড়ি ভাড়ার সমস্যাটা তো বেঁচে যাবে, আর তাছাড়া 2 মাস তোমার মাসির কাছে থাকাও হবে। আর সব থেকে বড় ব্যাপার, তুমি সেখানে যাও, এতে তোমার মাসি সবসময়ই চায়।
আরে সে কথা বললে হবে? অফিসে এমনভাবে ছুটি পাওয়া যায় না। তাছাড়া তুমি তো জানো, মাসির ওই চাষবাস জমি জমা এই সমস্ত নিয়ে থাকার কোনো ইচ্ছে আমার নেই। না হলে তো কবেই ওখানে গিয়ে থাকতে পারতাম। তাই আমি কিশোরীকে বলেছিলাম সকালে আমার কাজ মেটবার সঙ্গে সঙ্গে তারানাথের বাড়ির আশেপাশে মানে মঠ লেনের কাছাকাছি যদি কোথাও বাড়ি ভাড়ার ব্যবস্থা করা যায় সেটারই ব্যবস্থা করব। এইমাত্র একটা কাজ সেরে নিয়ে বাড়ি ভাড়ার খোঁজ করতে লাগলাম। মঠ লেনের রাস্তার মোড়ে এদিকে ওদিকে পরিচিত মুখ দু একজন ছিল। তাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা বাড়ির খোঁজ পেলাম। তবে বাড়িটা দেখে আমার খুব একটা পছন্দ হলো না। দীর্ঘদিন ধরে বাড়িটা বন্ধ অবস্থায় রয়েছে সেটা দেখলেই বোঝা যায়। দরজার তালা খুলে ঘরের ভেতরটা লোকটা দেখিয়ে দিল আর তারপরে বলল, ঘর একদম ভালো, পরিষ্কার করিয়ে দেবো, অসুবিধে খুব একটা হবে না। আগে আসুন, থাকুন, তারপর না হয় যা হোক একটা দেবেন। না না, সেটা কোনো ব্যাপার না। আসলে আমার একটা বন্ধু এখানে থাকবে। আপনি যদি একটু দয়া করে ভাড়ার কথাটা বলেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আমি তার সাথে কথা বলে দেখতাম। সেখানে যা ভাড়া দিত তাই না হয় দেবে। ওই যে সামনে আমার বাড়ি, এটা আমারই সম্পত্তি, ভাড়া দেব না বলেই ভেবেছিলাম, কিন্তু আপনিও বিপদে পড়েছেন, আমারও টাকার দরকার সামান্য, তো তাই তো ওই কথাই রইল, আপনার যেটা মনে হবে তাই দেবেন। লোকটি বিগলিতভাবে হাসি মুখে আমায় ঘর ঘুরে ঘুরে দেখাতে লাগলো। দরজা খুলে একটা বারান্দা, তারপর ভেতরের দিকে পাশাপাশি দুটো ঘর, একটা ছোটো মতো রান্নার জায়গাও রয়েছে। বাড়ির পেছনে চৌহদ্দির মধ্যে বাথরুমের ব্যবস্থা আছে। পাকা বাড়ি, ইটের গাঁথুনি শক্ত, তার ওপর টালি চাপানো। চট করে এমন বাড়ি এই অঞ্চলে খুঁজে পাওয়াটা বড়ই মুশকিল। বাড়ির চারপাশে বাঁশের বেড়া দেয়া চৌহদ্দি ঘেরা। আমার দেখে শুনে বেশ ভালোই লাগলো। শুধু একটু পরিষ্কার করাতে হবে এই আর কি। তার সঙ্গে কি একটা অদ্ভুত গুমোট গন্ধ ঘরে ছিল বলে মনে হলো। হঠাৎ করে গায়ের উপরে কি যেন একটা এসে পড়লো। আমি তাকিয়ে দেখতে পেলাম একটা কালো বিড়াল। বিড়ালটা আমার গায়ের কাছে এসে পড়েই ঝট করে সরে গেল, কিন্তু আমার জামাটা নোংরা হয়ে গেল। ঠিক তখনই লোকটা বলল, আহা, কি অবস্থা দেখুন, জামাটা নোংরা হয়ে গেল। আপনি আপনি একটা কাজ করুন, আপনি থাকবেন কবে থেকে? আমি জামাটা ঝাড়ছিলাম। আমি তখনই কিছু বলতে যাব, কিন্তু তার আগেই লোকটি বলল, আরে এতদিন ধরে বন্ধ রয়েছে বলে চলে এসেছে, আপনার আসার আগে পরিষ্কার করিয়ে দেব। হ্যাঁ, সে তো করাতেই হবে। আর আরেকটা কথা, আমার এই বাড়িটা নিয়ে আশেপাশে অনেকেই অনেক কিছু বলে, বুঝলেন তো, তাই কেউ যদি কিছু বলে তা নিয়ে কান দেবেন না। আমি তো আছি, যে কোনো রকম সমস্যা হলে আমি তো দেখবই, লোকের কথা শুনবেন না। বাড়ি খুঁজে পাওয়ার আনন্দ আর তার সঙ্গে লোকটার শেষে অদ্ভুত কথাগুলো শুনে আমরা চলে এলাম। আমাদের এলাকায় ফাঁকা বাড়ি, ব্যাপারটা তো খুব একটা সহজ নয়। কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিল, তার জন্য বাড়ি খোঁজার কথা বলছিলাম, কিন্তু পাইনি। আমি কি করে বলবো ঠাকুরমশাই? এই তুমি তো বললে খুঁজে পেয়েছো, আর ঠাকুরমশাইকে সে কথাটা বলো খুলে। আমি তারানাথকে বাড়িটার বর্ণনা দিলাম এবং মঠ লেনের কাছ থেকে যেখানে গিয়েছিলাম সেখানকার কথাই বললাম। যে লোকটি আমায় বাড়ি দেখিয়েছিল, যতদূর মনে পড়ে তার নাম মনে হয় রবি বিশ্বাস। হ্যাঁ, এমনই তো মনে হলো। আরে ওই একটা দোকান আছে না বাম পাশে রাস্তার ওপাশে, হ্যাঁ সেখান থেকে গিয়ে একটা ছোট্ট গুমটির মতো দোকান। কথাটা শুনে তারানাথ কেমন চমকে যেন আমাদের দিকে তাকালো আর তারপরে বলল, রবি বিশ্বাসের বাড়ি, তার মানে সেই বাড়িটা। তোমরা কি জানো ওই বাড়িতে মাত্র কয়েক মাস আগে কি ঘটেছিল? তারানাথের কথায় আমি আর কিশোরী মুখ তুলে তাকালাম। তারানাথের চোখের দৃষ্টি বাইরের দিকে, সেই দিকে তাকিয়ে মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। তারানাথ বলল, রবি বিশ্বাস লোকটি ভালো, খারাপ নয়,
কিন্তু তার সঙ্গে যে এমন একটা ব্যাপার ঘটবে সে কথা কেউ কখনোই ভাবতে পারেনি। ব্যাপারটা বড় অদ্ভুত আর আশ্চর্যের, বুঝলে? এমনকি আমি পর্যন্ত এই অদ্ভুত ব্যাপারের কোনো রকম কুল কিনারা পর্যন্ত খুঁজে পাইনি। তার মানে কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, আমরা কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছি। আপনি যখন ব্যাপারটা বলছেন তার মানে কিছু তো আছে। বিভূতি, কি বাড়ি দেখলে বলো তো? আরে আমি কি করে জানবো বলো তো? আমি তো বাড়ি খুঁজতে গিয়েছিলাম, বাড়ি দেখে তো আমার পছন্দই হলো। ভালো থাকার জায়গা, এমনকি ভাড়াটাও খুব বেশি না। তোমার কোনো অসুবিধা হবে না ভাইয়া। তাছাড়া তুমি তো আর একা থাকবে না, তোমার সঙ্গে নিশ্চয়ই আরও 2-1 জন থাকবে। 2টো ঘর আছে, পাশাপাশি অন্তত 4 জন করে 8 জন তো তোমরা খুব আরামেই থাকতে পারবে। আর তাও যদি না হয়, তাহলে তোমরা যদি 2 জন কি 3 জন 4 জন থাকো, তাহলে তো কথাই নেই। 2টো বড় বড় ঘর। কিশোরীর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তারানাথ মাঝপথে আবার থামিয়ে দিয়ে বলল, আহা, এ কথা ভেবো না। বাড়ি নিয়ে কোনো সমস্যা নেই। রবি বিশ্বাস লোকটিও ভালো, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ওই বাড়িটা ভালো নয়। না হলে একটা কথা ভেবে দেখো, এত সুন্দর বাড়ি এমন জায়গায় এতদিন ধরে ফাঁকা পড়ে থাকে। এই কথাটা আমি একবার ভেবেছিলাম, কিন্তু কি হয়েছে বলুন তো? মানে ওই বাড়ির ব্যাপারে কি আপনি কিছু জানেন? তারানাথ সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নিল। কিশোরীর মুখের খুশি ভাবটা কখন যেন একটু কমে এসেছে। আবার বোধহয় নতুন বাড়ি খুঁজতে হবে এমন একটা ব্যাপার। আমি অপেক্ষা করতে লাগলাম তারানাথের মুখের কথাগুলো শোনার জন্য। তবে রবি বিশ্বাস লোকটিও কিন্তু এমন কিছুই বলেছিল যে বাইরের লোকেরা নাকি অনেক কিছুই বলবে। তাহলে কি সে সত্যি সত্যি কিছু একটা আভাস দিতে চেয়েছিল আমায়? তারানাথ কিছুক্ষণ চুপ থেকে এবারে বলল, বেশ কয়েক বছর আগের কথা। তখন এইখানে নতুন এসেছি। কত বছর আগে ঠিক মনে পড়ে না, তবে এখানে আসার পর আমার প্রসার জমতে শুরু করেছিল। সে কথা তোমরা ভালো করেই জানো। ওই পথের কাছে রাজরাজাদের জুড়ি গাড়ির লাইন লেগে থাকতো। ঘর দৌড়ের মাঠ হোক বা অন্য কোনো কিছু, সবাই আসতো আমার কাছে। তখন সব কিছু ছিল অন্য রকম। কথাই বলে, পরশ পাথর ছোঁয়ালে সব কিছু সোনা হয়ে যায়। আমার হাত তখন ছিল তেমনই, কোনো দিকেই বাদ রাখিনি। 2 হাতে তখন উপার্জন করতাম, কিন্তু জমিয়ে রাখতে পারিনি কোনো কিছুই। সব কিছুই বেরিয়ে গেছে। মধুসুন্দরী দেবী বলেছিলেন জীবনে কিছুই জমাতে পারবো না, তবে খেয়ে পড়ে কোনো রকমে বেঁচে থাকতে পারবো। সেটাই হচ্ছিল। তো একদিন দাওয়ার কাছে বসে রয়েছি খদ্দেরের অপেক্ষায়। সকাল সকাল চারি একবার এসে আমায় চা দিয়ে গেছে। চায়ের কাপে লম্বা চুমুক দিচ্ছি, এই এমন সময় দেখি একটি লোক গুটি পায়ে এসে ঢুকলো। পরনে ধুতি, গায়ের উপর একটা হলদে পাতলা জামা, আর উপরে জড়িয়ে রাখা একটা চাদরের মতো। তখন শীতের সময়। আমি তাকে দেখলাম একবার। সে আরেকটু এগিয়ে এসে বলল, মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, যদি একটু সাহায্য করেন, না হলে যে আমি সর্বশান্ত হয়ে পড়ব। আমার সমস্যাটা না শুনে তো আমি কিছুই বলতে পারবো না। আগে বলো কি হয়েছে। সামনে বসলো, তারপর বলতে শুরু করলো। আমার নাম রবি বিশ্বাস। মটলেনের ওইদিকে একটু এগিয়ে গিয়ে ভেতরে থাকি। সেখানে আমার নিজের বাড়ি আছে আর ঠাকুরদার ভিটে। তাই উল্টো দিকে একটা জায়গা আমাদেরই ছিল। অতি কষ্টে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে লোকজন লাগিয়ে খরচ করে একটা বাড়ি তৈরি করিয়েছি। একদম পাকাপোক্ত বাড়ি ঠাকুরমশাই।
ওপরের টালি, বেশ বড় বড় দুটো ঘর, আর বাড়ির চারপাশটাও সুন্দর করে গুছিয়ে রেখেছি। যে বাড়িতে আমি থাকি তার অবস্থা ভালো নয়। মাটির বাড়ি, এখানে ওখানে ভেঙে পড়তে শুরু করেছে। কোনো রকমে এখনও থাকি আর কি। আমি, আমার স্ত্রী আর আমাদের একমাত্র মেয়ে। ভেবেছিলাম নতুন বাড়ি তৈরি করে তারপর সেখানে উঠে যাব, কিন্তু বিপদ হলো ওই বাড়িতে কিছুতেই থাকতে পারছি না। এমনকি আমার মেয়ে বউ ওই বাড়ির কথা শুনলে ভয় পায়। কি যে হলো! বাড়িতে একটা পুজো করিয়ে নাও, আর পর পুজো অর্চনা করিয়ে প্রবেশ করো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। ওখানে লোকজন বেশি থাকতো না, আর বাস্তুদোষ হয়েছে হয়তো, সে আমি দেখে দেব। না ঠাকুরমশাই, বাস্তুদোষ হয়নি। আমাদের পুরোহিতের সঙ্গে চেনাশোনা রয়েছে। সে পুরোহিতকে এই কথা আমি বলেছিলাম, একটা পুজো করিয়ে শান্তি সস্ত্রায়ন করাতে, যাতে সব ঠিক হয়ে যায়। সে এই কাজও করেছিল, কিন্তু অবাক কাণ্ড ঠাকুরমশাই, শান্তি সস্ত্রায়ন করাতে দিনের বেলা যে অমন কাণ্ড ঘটতে পারে সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এতক্ষণ ধরে রবি স্বাভাবিকভাবেই কথা বলছিল, কিন্তু এই কথাটা বলার সময় চোখ দুটো কেমন বিস্ফারিত হয়ে গেল। আমি বুঝতে পারলাম ব্যাপারটা সাধারণ কিছু নয়। ঠিক তখনই রোদটা কমে আসতে লাগলো। শিরশিরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। রবি দাওয়ার কাছে উঠে গেল, চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে আমার পাশে বসে বলতে লাগলো আর ওই বাড়িতে শান্তি সস্তায়নের দিনের কথা। ঠাকুরমশাই, বাড়িটা যখন বানানো শুরু করেছিলাম তখনই সেই পুরোহিত কিন্তু আমাদের বাড়িতে একবার এসেছিল। সেই জায়গার সমস্ত কিছু দেখে সে আমায় বলেছিল, রবি, এগুলো তোমার বাবার জায়গা, তুমি এখানে বাড়ি করছো তা ভালো কথা, কিন্তু আমার জায়গাটা ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না। এখানে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার পুরোহিত মশাই? জায়গাটার কিছু একটা আছে। এখানকার বাতাসটা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না। তবে লোকজনের পা পড়েনি অনেক দিন, তার জন্য এমন হতে পারে। তোমরা একটা কাজ করো, কাজ শুরু করে দাও, ভালো করে পুজো করিয়ে নিও, তাহলে হয়তো আর কোনো সমস্যা হবে না। পুরোহিত মশাইয়ের কথা শুনে তখন কিছু ভাবিনি। এদিকে কাজের জন্য সব তৈরি হয়ে গেছে। তাছাড়া আমার যে বাড়িটা মাটির বাড়ি, আগেই বলেছি সেখানে বেশি দিন থাকা যাবে না। বাড়ির কাজটা শেষ করে যেদিন পুরোহিত মশাইকে আবার ডেকে আনলাম, সেদিন পুরোহিত মশাই কিন্তু বাঁশের বেড়ার চৌহদ্দির ভেতরে পা দিয়েই বললেন, সেদিন পুরোহিত মশাই কিন্তু বাঁশের বেড়ার চৌহদ্দির ভেতরে পা দিয়েই বললেন, না রবি, এই ব্যাপারটা কিন্তু এখনো রয়েছে। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সে তো ঠিক হলো না। বাড়িতে একটা শান্তি সস্ত্রায়নের পুজো করিয়ে নেব, তাহলেই এসব ঠিক হয়ে যাবে। তবে তাই হোক। এরপর বাড়িতে পুজোর ব্যবস্থা করা হলো। ততদিনেই ইট দিয়ে বাড়ি তৈরি, ঢালি চাপানো সব হয়ে গেছে। পুরোহিত মশাই বাড়ির সামনে উঠোনের কাছে পুজো শুরু করলো। আমি, আমার স্ত্রী এবং আমার মেয়ে তিনজনেই সেখানে ছিলাম। পুজো শুরু হওয়ার একটু পরেই দুপুরবেলা ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ রয়েছে। রোদের আলোয় চারপাশে সব বিশেষ স্পষ্টভাবে দেখা যায়। হঠাৎ করেই ঘরের দরজা জানলাগুলো বারবার খোলা বন্ধ হতে লাগলো, যেন প্রবল হাওয়ার ধাক্কায় এমনটা হচ্ছে। কিন্তু হাওয়ার ধাক্কা তো দূরের কথা, আশেপাশে সামান্য হাওয়া পর্যন্ত তখনও দেয়নি। এই অবস্থার মধ্যে যে কি করে ওটা হলো, আমি, আমার স্ত্রী, মেয়ে সবাই ভয় পেয়ে গেছি। পুরোহিত মশাই নিজের পুজো করতে করতে এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন একটা কালো বিড়াল এসে ঝাঁপিয়ে পড়ল সামনের পুজোর যজ্ঞের আগুনের মাঝে। সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গেল। কালো বিড়ালের গায়ে খানিকটা আগুন লেগে চারপাশে মাংস পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে
কালো বিড়ালটা লাফিয়ে কোথায় যেন চলে গেল। পুরোহিত মশাই থমকে গেলেন। আর একবার নতুন করে যজ্ঞ করার জন্য সব কিছু তৈরি হচ্ছে, এমন সময় কোথা থেকে একটা কালো কুকুর এসে যজ্ঞের জিনিসপত্রের ভেতরে লাফিয়ে পড়ল। সব লন্ডভন্ড করে দিয়ে চোখের নিমেষে সে কোথায় মিশিয়ে গেল। পুরোহিত মশাই উঠে দাঁড়ালেন, বললেন, আজ আর কিছুতেই এখানে কাজ হবে না, বড় বাধা পড়ছে। রবি, কাল সকালে আমি আসব। যজ্ঞের জিনিসপত্র তুমি আর একবার জোগাড় করে রেখো। আর হ্যাঁ, এই বাড়িতে কিছু একটা ব্যাপার আছে, বুঝলে? কথাগুলো বলে পুরোহিত মশাই সেখান থেকে চলে গেলেন। এদিকে আমরা তখনও জিনিসপত্র এই ঘরে আনিনি। আজ পূজা হলে পরদিনে সকালে নিয়ে আসার কথা। আমার স্ত্রী কিন্তু ভীষণ ভয় পেয়ে গেল, বলল, পুরোহিত মশাইয়ের কথা শোনো। তখন এটা আমি তোমাকে বলেছিলাম যে এই জায়গা এতদিন ধরে পড়ে আছে, এখানে সব না করাই ভালো। তুমি আমার কোনো কথা শুনলে না। ওই বাড়িটা যদি ভেঙে আমরা আবার তৈরি করে নিতাম তাহলে। বাবাকে এখন ওসব কথা বলে তো কিছু হবে না। কাজ যখন হয়ে গেছে তখন কোনো একটা উপায় আমাদের বার করতে হবে। কিন্তু এখানে এমন কি আছে যার জন্য এখানে এসব শুরু হলো? এখানে যাই থাকুক না কেন, তাকে এখান থেকে আমি সরাবো। যেভাবেই হোক এখান থেকে তাকে সরিয়ে সমস্ত কিছু আগে থেকে ঠিক করব। মনে মনে স্থির করে ফেললাম, ঠাকুরমশাই, যেভাবেই হোক ও বাড়িতে ঠিক করে আমায় সেখানে থাকতেই হবে। পুরোহিত মশাই আসতে পারলেন না, তার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল। এদিকে আমি অপেক্ষা করলাম তার জন্য। তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে পূজা করাবো না। আবার কোনো সমস্যা হলে, কারণ ততক্ষণে আমার মনের ভেতরে একটা ব্যাপার চলতে শুরু করেছে। এই বাড়িতে কিছু একটা আছে, সেটা চট করে বাইরে সবাইকে জানতে দেওয়া যাবে না, তাতে আমারই সমস্যা বাড়বে। তারপর একদিন রাতের বেলা তাই একটা কারণে ঘর থেকে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে আবার ঘরে ঢুকে যাব, তখন একটা কৌতূহল হতে ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ওই নতুন তৈরি করা বাড়িটার দিকে। চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যায় চারপাশের বাঁশের বেড়া। এক মনে সেদিকে তাকিয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম কখন সেই বাড়িতে গিয়ে ঢুকবো। মনটা খুশিতে যেন নেচে উঠল। চলে আসতে যাব এমন সময় চোখ চলে গেল বাড়ির টালির উপর। দেখি একটা টালির উপর থেকে হামাগুড়ি দিয়ে কে যেন একটু একটু করে উপরের দিকে উঠে যাচ্ছে। কুকুর বেড়াল বলে মনে হলো প্রথম দিক, কিন্তু চাঁদের আলোয় ভালো করে লক্ষ্য করতেই মনে হলো না, কুকুর বেড়াল নয়, একটা মেয়ে। লম্বা চেহারা, টালির ওপরে হামাগুড়ি দেওয়া অবস্থা থাকলেও তাকে বেশি বড়সড় বলে মনে হচ্ছে। সাদা একটা শাড়ি তার গায়ে। আমি তো চমকে উঠলাম। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে ডাকলাম, এই কে রে ওখানে? আমার ডাক শুনে কিন্তু সে এদিকে ফিরল না, একভাবে টালি বেয়ে ওপরে উঠে যেতে লাগলো। আর তখনও আমি ভয় পাইনি ঠাকুরমশাই, অবাক হচ্ছিলাম। এত রাতে টালির উপরে কে, তারপর একটা মেয়ে মানুষ। তখনও যে অন্য কেউ নয় সেটা বুঝতে খানিক সময় বাকি ছিল আমার। রাগে, উত্তেজনায়, হতাশায় সব কিছু ভুলে ছুটে গেলাম টালির কাছাকাছি। তখনই ওপরের হামাগুড়ি দিয়ে চলতে থাকা সেই মেয়েটার মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে। কি বলবো ঠাকুর মশাই, মানুষের মুখ যে কখনো অমন হতে পারে সে কথা আমার জানা ছিল না। অতি শান্ত নিরীহ একটা মেয়ে মানুষের মতোই দেখতে, শুধু তার চোখ দুটো মনিহীন। আকাশের দিকে তাকিয়ে এমনভাবে সে হাসছে, সেই হাসি দেখলে মনে হয় তার মুখের লম্বা দাঁতগুলো একেবারে তার কান পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমায় দেখতে পেয়ে সে হামাগুড়ি দিয়ে দ্রুত নিচের দিকে নেমে আসতে লাগলো। এই প্রথম ভয় পেয়ে আমি চিৎকার করে উঠলাম। তারপর সে বাঁশের দিয়ে ছাড়িয়ে বেরিয়ে গেলাম বাইরে।
হুড়মুড় করে নিজের বাড়িতে ঢুকে দরজাটা জোরে বন্ধ করতে শব্দ পেয়ে বুঝে আমার স্ত্রী আর আমার মেয়ে উঠে পড়ল। কোনো রকমে তাদের সমস্ত কথা যখন বললাম তখন দুজনে ভয় পেয়েছে। গোটা রাত যেন বাড়ির আশেপাশে মেয়েটা ঘুরে বেড়ালো। মাঝে মাঝে খিলখিল হাসির শব্দ, ভারী পায়ের ধপ ধপ শব্দ ছাড়া কথা বলছিল রাতের বেলা। কেউ তবে আমরা শোনার জন্য তৈরি ছিলাম না। দরজা জানলা সব বন্ধ করে ঘরে আলো জ্বালিয়ে রেখেছিলাম সকাল হওয়ার জন্য। একটানা কথা বলে রবি যখন তার কথা শেষ করলো, আমি তখন বুঝতে পেরেছি সে আমার কাছে কেন এসেছে। বললাম, আর মানে তোমার ওই বাড়িতে কোনো অশুভ আত্মা রয়েছে, আর তার জন্যই তুমি এখানে এসেছো। অনেকটা তাই, তবে এখনো খানিকটা বাকি আছে ঠাকুরমশাই। যেদিনের কথা বললাম সেদিন তো গেল, তারপরে বেশ কয়েকদিন আর কিছু হলো না। এরপর একদিন পুরোহিত মশাই আমার বাড়িতে এলেন, বললেন, রবি, তোমার বাড়িতে যা রয়েছে তা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। আমি তাকে ওখান থেকে তাড়াবার চেষ্টা করেছিলাম বলে সে আমার কাছেও এসেছিল। আর মানে তাকে পুরোহিত মশাই নিজেও দেখতে পেয়েছে? পুরোহিত মশাই যা বললেন তা আপনাকে অল্প কথায় বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। পুরোহিত মশাই যেদিন আমার বাড়িতে পূজা করে তার বাড়িতে ফিরে যান, সেদিন রাতের বেলায় খানিক ঘটনাটা ঘটে। পুরোহিত মশাই বাড়িতে একাই থাকে। রাতের বেলা সে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। তার বাড়ি আমাদের এখানে। রাতে খাওয়া দাওয়ার পরেই পুরোহিত মশাই বিছানায় শুতে যাবে, এমন সময় শুনতে পায় বাইরে থেকে একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে। এত রাতে বাইরে আবার কে কাঁদছে? কোনো বাচ্চা মেয়ের কান্নার শব্দ বলে মনে হচ্ছে। যাই, একবার দেখে আসি, নাহলে বলা যায় না কেউ যদি কোনো বিপদে পড়ে থাকে। কথাটা ভেবে পুরোহিত মশাই নিজের ঘরের দরজাটা খুলে যখন বাইরে বেরিয়ে আসে, ততক্ষণ চারপাশে অন্ধকার নেমেছে। হারিকেনের আলোটা দিয়ে বাইরে বারান্দা থেকে আরেকটু নামতেই কান্নার শব্দটা আরেকবার শোনা যায়। একটু দূরে বাড়ির বাইরে কেউ যেন কাঁদছে, ইনিয়ে বিনিয়ে নয়, এক টানা গুঙিয়ে গুঙিয়ে কেঁদে চলেছে। পুরোহিত মশাই চিৎকার করে ওঠে, কে কাঁদছে ওখানে? কে কাঁদছে? কিন্তু কোনো সাড়া নেই। আরও দুবার ডাকাডাকি করার পরও যখন কেউ সাড়া দেয় না, তখন পুরোহিত মশাই বাড়ির উঠান থেকে বেরিয়ে বাইরে আসতেই দেখতে পায় পথের ওপাশে সত্যি সত্যি কি যেন গাছটার কাছে দাঁড়িয়ে কেঁদে চলেছে। এমনি সময় তার দেহবন্ধন করা থাকে রাতের বেলা বাইরে কোথাও গেলে, কিন্তু বাড়ির সামনে এমন জায়গা তো কেউ দেহবন্ধন করবে না। তাই সে তাড়াতাড়ি হারিকেনটা তুলে নিয়েই সেই মেয়েটার দিকে এগিয়ে আসে। বাচ্চা মেয়ে উবু হয়ে মাটির উপর বসে কেঁদে চলেছে। পুরোহিত মশাই আরেকটু এগিয়ে গিয়ে যেই তাকে কিছু বলতে যাবে, এমন সময় মেয়েটা উঠে দাঁড়ায়। আর পুরোহিত মশাই দেখতে পায় কোথায় বাচ্চা মেয়ে, তার শরীর যেন কোনো মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা, তার মাথাটা গিয়ে ঠেকেছে গাছের কাছে। সে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে তাকায় পুরোহিত মশাইয়ের দিকে। তখন তার হাত থেকে হ্যারিকেন পড়ে গেছে। মেয়েটা তার দিকে তাকিয়ে বলে, খবরদার খবরদার বলছি, আর যেন তোকে এই বাড়িতে না দেখি। একবার তোকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না, বারবার তোকে ছাড়বো না, না না, ছাড়বো না, ছাড়বো না। পুরোহিত মশাই দেখতে পায় সেই মেয়েটির চেহারা বিভৎস কালো, কুচকুচে তার মুখ, দুটো লাল ডাঁটার মতো চোখ, মুখের ভেতর লম্বা ফ্যাকাশে মোটা লক লক করছে জিভা, মাঝে মাঝে মুখের ভেতরে ঢুকে যাচ্ছে এই লম্বা লম্বা সাদা কেমন রক্ত মাখা দাঁতগুলো ঝিকঝিক করে উঠছে। তার ডান হাতে একটা
ছেঁড়া মুরগি। পুরোহিত মশাইয়ের সামনে সে আস্তে মুরগিটাকে মুখের ভেতর ঢুকিয়ে কচ কচ করে খেতে লাগলো আর বলল, খবরদার খবরদার, আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু তোর অবস্থা ঠিক এইরকম হবে। এরকম তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই তো ওদের বাঁচাতে পারবিও না, আর তোকেও কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে না। সে রাতে পুরোহিত মশাইয়ের জ্বর এসেছিল। তারপর থেকে বেশ কয়েকদিন সে বিছানাতেই ছিল। শুধু একটু সুস্থ হলে সে আমার কাছে এসে সমস্ত কথা বলে। এসব কথা বলার পর সে বলল, ওখানে না থাকাটাই ভালো। যাকে আমি দেখেছি সে কোনো সাধারণ প্রেত কিংবা আত্মা নয়, সে অন্য কিছু, এমন কিছু যা আমি নিজেও জানি না। তবে সে কিন্তু এখানে তোমায় থাকতে দেবে না। শুধু তুমি কেন, কাউকেই থাকতে দেবে না ও। কিন্তু তারপরে কি হলো? মানে বাড়িটা তৈরি হলো, তুমি বলছো অনেক দিন আগে তৈরি হয়েছে। তাহলে ওই সময়ের মধ্যে তোমরা কখনোই ঘরে থাকার চেষ্টা করোনি? চেষ্টা করেছি ঠাকুরমশাই, আর চেষ্টা করছি বলেই তো আমার মেয়ে বউ ওই বাড়িটাকে এত ভয় পায়। দাঁড়াও দাঁড়াও, তুমি আর পুরোহিত মশাই সবাই ওই বাড়িতে ভয় পেয়েছো, কিন্তু তোমার মেয়ে আর তোমার বউ কেন ভয় পেয়েছে? ওই বাড়িটা দেখার বড্ড ইচ্ছে হচ্ছে। একটা কাজ করি, তোমার সঙ্গে জায়গাটা দেখে আসি, আর পরে না হয় তোমার মেয়ে কিংবা তোমার বউয়ের কাছ থেকেই সে সমস্ত কথা শুনতে পাবো। আর ওই বাড়ি থেকে যদি সেই অশরীরীকে তাড়ানো যায় তাহলে বোধহয় তোমার সুবিধা হবে, তাই না? রবি দুই হাত জড়ো করে মাটির উপরে বলল, এত কষ্ট করে বাড়িটা তৈরি করলাম, নিজের সমস্ত অর্থ যা জমানো ছিল সবই দিয়ে দিয়েছি। এখন যদি সেখানে থাকতে না পারি তাহলে কি সমস্যা হবে তা তো আপনি বুঝতে পারছেন ঠাকুরমশাই। কিছু একটা করুন। আমি না থাকতে পারলে অন্তত সেখানে যদি অন্য কাউকে থাকতে দিয়ে ভাড়ার ব্যবস্থা করতে পারি তাহলেও তো মনে শান্তি পাই। রবির চোখের কোণে জল চিকচিক করছে। বুঝতে পারছিলাম বেচারা বড় সমস্যায় রয়েছে। তাই আর দেরি না করে তারিকে বলে আর সঙ্গে বেরিয়ে পড়লাম। মঠ লেন পেরিয়ে একটু ভেতরের দিকে ওই তোমরা যেখানে বলছো ঘুমটির মতো দোকানটি, সেই দোকান থেকে আরেকটু এগিয়ে গিয়ে পথের ডান পাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা একতলা বাড়িটা চোখে পড়ল। সে বাড়ির উল্টো দিকে একটা ল্যাম্প পোস্ট রয়েছে, আর পাশেই রবির আগের মাটির বাড়িটা দেখা যায় বেশ ভালোভাবে। তারানাথের কথায় আমি আরেকবার ভাবলাম, তারানাথ ঠিকই বলেছে। তাহলে সত্যি সত্যি ওই রবি বিশ্বাসের বাড়িতে এমন কোনো ঘটনা ঘটেছে। তারানাথ একটানা এতক্ষণ কথা বলে চুপ করলো। আমি আর কিশোরী এতক্ষণ ধরে তার কথা শুনে চলেছিলাম। ঘটির জল সামান্য মুখে দিয়ে একবার গলায় জড়িয়ে থাকা লাল কাপড়ে মুখ মুছে নিয়ে তারানাথ গলা খাকারি দিয়ে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, একটা কথা এখানে বলি। আমি যে কথা বলছি তা 4 কিংবা 5 বছর কিংবা আরও আগের কথা। তখনের সঙ্গে এখনের পার্থক্য থাকতেই পারে, হতেই পারে এখন ওখানে আর কিছুই নেই, কিন্তু তখন যা ছিল তা আমি নিজের চোখেও দেখেছিলাম, আশপাশের লোকেরাও জানে। তোমাদের বলা, বুঝলে? এসব বলে তোমাদের ভয় দেখাতে চাই না, তবে তোমরা গিয়ে থাকতেও পারো। ও বাড়িতে এর আগে অনেক ভাড়াটে এসেছে, মাস খানেকের বেশি কেউ থাকতে পারেনি। কিশোরীরও তো বোধ হয় মাস খানেকই লাগবে, তাই না?
এটা কেমন হলো ঠাকুরমশাই? এই এত কিছু বিপদের কথা বলে ভূতের ভয় দেখিয়ে তারপর আপনি আমায় বলছেন এখানে যেতে? এমন একটা কথা কেন বলল সেটা ভেবে অবাক হচ্ছি। আর এটা দেখে তারানাথের মুখে মিটিমিটি হাসি দেখা গেল। বুঝতে পারলাম কিশোরী যেমন কথায় কথায় তারানাথকে একটু রাগিয়ে দেওয়ার চেষ্টা করে, আজ তারানাথ তার প্রতিশোধ নিচ্ছে। আমি বললাম, কিন্তু লোকটা আমায় এমনভাবে মিথ্যে কথা বলবে কেন? আর তাছাড়া তো তার বাড়িতে গিয়ে থাকলেই আমরা সবটা বুঝতে পারতাম। তাহলে এই কথায় তারানাথ কি যেন একটা বলতে গিয়েও বলল না, নিজের মনেই যেন বলতে লাগলো, শুনেছিলাম বছর 2 আগে রবির স্ত্রী আর মেয়ে নাকি মারা যায়। রবির ব্যাপারে তেমন কোনো খবর আর পর আর পাইনি, তবে সে যে বেঁচে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, আর পরে বাকি কথা বলি। হ্যাঁ, বলুন বলুন ঠাকুরমশাই। আপনি তো তার বাড়িতে গেলেন ওনার বাড়িটা দেখার জন্য, তারপরে কি ঘটলো? আর ওই রবি বিশ্বাসের স্ত্রী আর মেয়েটা এতটা ভয় পেয়েছিল কেন? আমি একটু একটু শুনতে পেলাম। বাইরে এখন টিপ টিপ করে বৃষ্টি নেমেছে। সে কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে রইল। বোধহয় তারও মনটা উসখুস করছিল। কিশোরী আবার পাসিং শোয়ের প্যাকেটটা বাড়িয়ে দিতেই সেখান থেকে আরেকটা সিগারেট বের করে ধরিয়ে নিয়ে সে বলল, সিগারেটের একটা খারাপ জিনিস, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 2-3টে টান যদিও বা দিতে পারো, তার মধ্যেই সব শেষ। এইখানে কিন্তু হুঁকো ভালো, যতক্ষণ তামাক আছে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। একা একটা হুকুম নিয়ে বসলে তোমার চলে যাবে, তাই অনেকক্ষণ। কিশোরী কিছু বলল না। আমি বললাম, কিন্তু ওই যে হুঁকো তৈরি করে খাওয়ার ঝামেলা, আর সিগারেটের তেমন কোনো ঝামেলাই নেই। আর সে যাই হোক, আপনি যেন কি বলছিলেন? রবির কথাই তার সঙ্গে আমি তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। তখন দুপুর পেরিয়ে প্রায় বিকেল হব করছে। আগেই বলেছি শীতকাল। শীতের সময় দুপুর পেরিয়ে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে যেন চুপ করে অন্ধকার নেমে যায়। লাল কাপড়ের ওপর দিয়ে একটা পাতলা চাদর জড়িয়ে নিয়ে তার সঙ্গে হেঁটে হেঁটে মঠ লেন পেরিয়ে গিয়ে পৌঁছলাম তার বাড়িতে। মাটির ঘর একেবারেই, যাকে বলে দশাশুড়ি চেহারা। আর কিছুদিন এই বাড়িতে থাকলে যখন তখন ভেঙে পড়বে। আমি তার বাড়ির দেওয়াল এবং চালের দিকে তাকিয়ে দেখছি দেখে রবি বলল, আপনাকে বললাম না ঠাকুরমশাই, বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। যে কোনো সময় যা কিছু হতে পারে। কিন্তু নতুন বাড়ি তৈরি করেছি, অথচ সেখানে যেতে পারছি না। এটা তো বড় চিন্তার বিষয়। সে আমায় বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে তার স্ত্রী এবং মেয়ে রয়েছে। তার স্ত্রীর চোখের নিচে কালি, চেহারা মাঝারি, মেয়েটিকে ভারী সুন্দর দেখতে। দুজনেরই চোখে মুখে যেন ভয়। আমায় দেখে সে একটু ইতস্তত করল। তারপর এগিয়ে এসে দুজনে মিলে আমায় প্রণাম করে উঠতে মেয়েটি বলল, আমাদের বাঁচান ঠাকুরমশাই, ও না হলে আমাদের মেরে ফেলবে। এর হাত থেকে যেভাবেই হোক আমাদের বাঁচান। মেয়েটিকে হঠাৎ করে এমন ভয় পেতে দেখে আমি কিন্তু একটু অবাক হয়ে গেলাম। বললাম, আরে এত ভাবছো কেন? চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা ওই বাড়িতে না গেলেই তো আর কোনো চিন্তা নেই। তাছাড়া আমি যখন এসেছি। কি বলছেন ঠাকুরমশাই? সে তো আগে ওই বাড়িতে আমরা একবার রাতের বেলা থেকে যা ভুল করে ফেলেছি, তারপর থেকে ও রাতের বেলা আমাদের সঙ্গে এই বাড়িতে চলে আসে। বাড়ির ভেতরে ঢুকতে পারে না, কিন্তু ভয় দেখায়। এতক্ষণে বুঝতে পারলাম রবি কেন আমার কাছে গিয়ে এমনভাবে সমস্ত কথা খুলে বলেছে। বিপদ সে যতটা বলেছে তার চেয়েও বেশি।
রবির মেয়ের বয়স 15 বছর মতো হবে, কিংবা তার চেয়ে একটু কম। সে বেশি কিছু বলল না। আর স্ত্রী বাকি সমস্ত ঘটনা আমায় খুলে বলল। তবে তারা আমায় ঘটনাটা ছাড়া ছাড়া হয়ে বলেছিল, তোমরা ভালোভাবে বুঝতে পারবে না, আর চেয়ে অধৈর্য হবে। আমি তোমাদের আসল কথাটা বলি। পুরোহিত মশাই ওই বাড়িতে পুজো করার যে চেষ্টা করেছিল তা মাস কয়েক আগের কথা। এরপরে রবি এবং তার পরিবার ভাবে ওখানে হয়তো কোনো আত্মা সাময়িকভাবে আস্তানা গেড়েছে। কিছুদিন পরে আবার ব্যবস্থা করা যাবে। এভাবে যত দিন যেতে থাকে তত কিন্তু সমস্যা বাড়ে। রাতের বেলা এই রবির পরিবার এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আশপাশের লোকেরাও ওই বাড়ির আশেপাশে একটি মেয়েকে দেখতে পায়। কখনো সে কোনো ছোট মেয়ের চেহারা নিয়ে আসে, কখনো কোনো মেয়ে মানুষের মতো বাড়ির চৌহদ্দির মধ্যেই থাকে। কখনো সে কিন্তু বাইরে চট করে বেরোবে না। একমাত্র পুরোহিত মশাইয়ের বাড়ি পর্যন্ত সে কেন গিয়েছিল সে কথা পুরোহিত মশাই নিজেও ভালোভাবে বলতে পারেনি। এবার বেশ কয়েকদিন আগে আর থাকতে না পেরে রবি সিদ্ধান্ত নেয় সে ওই ঘরে থাকবে। অনেক হয়েছে, আর নয়। এত কষ্ট করে নিজের সমস্ত অর্থ কাজে লাগিয়ে ওই বাড়ি তৈরি করেছি, তা এমন ফাঁকা রেখে দেবো? ওই ঘরে আমি থাকবো। যদি আমরা থাকতে না পারি তাহলে ভাড়া দিয়ে দেব, অন্য লোকেরা থাকবে। তা থেকে 2 পয়সা তো আসবে। শুধু শুধু ভূতের বাড়ি বানিয়ে রাখবো নাকি? এইসব তুমি কি কথা বলছো? পুরোহিত মশাই কি তোমাকে এমনি এমনি সমস্ত কথা বলেছে? তার কথা তুমি বিশ্বাস না করো, নিজের চোখে যা দেখেছি তাকে। বাবা, ওখানে রাতের বেলা থেকো না, বিপদ হবে। ও কিন্তু মানুষ নয়, অন্য কিছু। ঠিক তোমার কোনো ক্ষতি করবে। এতদিন ধরে তো কারোর কোনো ক্ষতি করেনি। আর যদি রাতের বেলা ওকে আমি দেখতে পাই তাহলে জানতে চাইবো কেন আমার জীবনটাকে এমনভাবে সর্বনাশ করছে। এক কথাই বলা যায়, রবি অনেক তর্ক বিতর্ক করে সেই রাতে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার বউ আর তার মেয়ে তাকে একা ছাড়ে না। তারা সেখানে থাকবে বলে ঠিক করে। তাই সেদিন সন্ধ্যের পর তারা 3 জন মিলে ওই বাড়ির ভেতরে ঢুকে একটা বড় ঘরে নিজেদের রাতের বেলা থাকার জন্য সামান্য বিছানার মতো তৈরি করে নেয়। তারপর খাওয়া দাওয়া সেরে রাতের বেলা সেই ঘরে গিয়ে ঢোকে। কিন্তু তখন ওরা বুঝতে পারেনি সেই রাত ওদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। অনেক রাতের দিকে যখন রবির মেয়ের ঘুমটা ভাঙে, তখন তার মনে হয় জলের মতো ফোঁটা ফোঁটা কিছু যেন তার ঘাড়ের কাছে এসে পড়ছে। ঘরের মধ্যে 2টো হ্যারিকেন জ্বালানো ছিল, উজ্জ্বল আলোতে, যাতে কোনো কিছু হলেই চট করে দেখা যায়। সে ঘুম চোখটা খুলতে ওপরের দিকে তাকায়। ঘরের চাল থেকে ঝুলে রয়েছে উল্টো হয়ে একটা মৃতদেহ, আর তার হাঁ করা মুখ থেকে জিভটা উল্টো দিকে বেরিয়ে এসেছে নাক বরাবর। এখান থেকেই টপ টপ করে রক্ত এসে পড়ছে তার ঘাড়ে। ব্যাপারটা দেখতে সে প্রচণ্ড চিৎকার করে উঠেছে। আর চিৎকারে রবি এবং তার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়। মেয়েটা ততক্ষণে 2টো হাতে নিজের মুখ চেপে ধরে চিৎকার করছে, আর মাঝে মাঝে আঙুল তুলে ওপরের দিকে দেখাচ্ছে। কিন্তু ওপরে তো কিছু নেই। আর এখানেই আলো আরেকটু বাড়িয়ে দিয়ে রবি আর তার স্ত্রী মিলে জোর করে তার মেয়ের চোখ যখন খোলায়, তখন দেখা যায় এই মৃতদেহটা তো দূরের কথা,
আর ঘাড়ের কাছে রক্ত জলের কোনো চিহ্ন মাত্র নেই। তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। একটু আগে কাউকে একটা আমি ঘরের চাল থেকে ঝুলতে দেখছিলাম। এখানে যে কিছু একটা আছে, সেই ভয়ের জন্য তোর এমন কিছু মনে হয়েছে। কিছু হবে না, শুয়ে পড়। আজকে রাতটা এখানে কাটাতে পারলে। রবির কথা শেষ হওয়ার আগে বাইরের দিক থেকে একটা কিসের যেন পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। অথচ এই বাড়িতে কোথাও কিছু নেই, সব কটা ঘর ফাঁকা, দরজা জানলা ছাড়া আর কিছুই নেই। এমনকি বাড়িটা ভালোভাবে পুনরং পর্যন্ত করা হয়নি। আওয়াজটা শুনে তিনজনেই একসাথে তাকালো দরজাটার দিকে। দরজা বন্ধ করে রাখা হয়েছে ভেতর থেকে, কিন্তু দরজার বাইরে কিছু একটা পড়েছে মাটির উপরে। রবির স্ত্রী ভয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে বলল, দোহাই তোমার, সাহস দেখিয়ে বাইরে যেও না, চুপ করে বসে থাকো এখানে। সকাল হলেই আমরা এখান থেকে বেরোবো, তার আগে নয়। কিন্তু দুইজন মেয়ে মানুষের সামনে রবি চুপ করে বসে থাকবে সেটা যেন সে মানতে পারল না। তাই একটু জোর করেই মেয়ে আর স্ত্রীকে রেখে একটা হ্যারিকেন নিয়ে বাইরে এসে দাঁড়ালো দরজার কাছে। এর পরের ব্যাপারটা রবি যেমন বলেছিল এমন ভাবেই শোনো। পায়ে পায়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। বাইরেটা যেন ঘুট ঘুট করছে অন্ধকার, অথচ এতটা অন্ধকার থাকার কথা নয়। বাইরে বারান্দাটা ছোট, তার ওপাশেই একটা দরজা বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। সেই দরজাটাও বন্ধ। যেন মনে হলো আমার সামনে অন্ধকারে কালো একটা নদী, আর তার মধ্যে সেই কালো অন্ধকার জল মাঝে মাঝে একটু একটু করে বেড়ে চলেছে। একটা ভীষণ ঠান্ডা ভাব আমার গায়ে এসে মাঝে মাঝে লাগছে। বউ তখন মাঝে মাঝে আমায় বারণ করছে, কিন্তু ওরা ভয় পাবে ভেবে আমি দরজাটা বন্ধ করে দিলাম। যেখানে হারিকেনটা নামিয়েছি সেইখানে একটা কাটা হাত, গোটা হাতটা সাদা ফ্যাকাশে হয়ে গেছে, যেন অনেক দিন আগে হাতটা কাটার পর শুকিয়ে গিয়েছে। হারিকেনটা রাখার সঙ্গে সঙ্গে সে হুড়মুড় করে যেন হারিকেনের ওপরে সে উঠল। তারপর সেখান থেকে ঝাঁপিয়ে এলো আমার গায়ের কাছে, আমার পায়ের কাছে। আমার পায়ের হাঁটুর কাছটা শক্ত করে চেপে ধরার সঙ্গে সঙ্গে মনে হলো ধারালো কতগুলো নখ একসাথে পায়ের হাড় মাংসের মধ্যে গিয়ে গিঁথতে শুরু করেছে। প্রচণ্ড ব্যথা পেলাম, চিৎকার করে উঠতে যাব, কিন্তু ভাবলাম ঘরে থাকা আমার বউ মেয়ে ভয় পেয়ে যাবে। তাই কোনো রকমে নিজেকে সামলে নিয়ে পায়ের দিকে তাকাতে দেখতে পেলাম না, কোথাও কিছু নেই। পায়ে নখের আঁচড় তো দূরের কথা, সামান্য একটা দাগ পর্যন্ত নেই। মনে মনে ভাবলাম, তাহলে কি ভুল দেখলাম? এতটা ভুল কোনো মানুষ করতে পারে, তাও আবার এমন অবস্থার মধ্যে? তারপরে মনে হলো, আমার মেয়ে যখন ভুল দেখেছে, আমি বা ভুল দেখতে পারি না কেন? বিভৎস সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আমার মুখে কিন্তু কোনো কথা জোগালো না। তোর সাহস তো কম নয়, বলেছিলাম না এটা এটা আমার স্থান, এটা আমার স্থান। আমার এখানে আমি কাউকে থাকতে দেবো না। দিনের বেলাও থাকতে দিলেও রাতের বেলা আমি ছাড়া আর কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। পুরোহিত মশাই কেন ভয় পেয়েছে এইবার তা বুঝতে পারলাম ভালো করে। ভয় আমি কখনো পাইনি, তো আসলে যে কি হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। গোটা শরীর যেন থর থর করে কাঁপছে, মনে হলো পেটের ভেতরটা খালি হয়ে গেছে। সে মূর্তিটা মাটির ওপর নেমে এসেছে ততক্ষণ, চার হাত পায়ে হামাগুড়ি দেওয়ার মতো করে দরজার আশপাশে ঘুরছে, আর মাঝে মাঝে হাতের ধারালো নখগুলো দিয়ে দরজার উপরে আঁচড় কাটছে। সেই আঁচড়ের খড় শব্দ বুকের ভেতরটা যেন কেমন করছে।
ওদিকে ঘর থেকে তখন আমার মেয়ের গলা শুনতে পাচ্ছি। বাবা, বাবা, চলে এসো, আমার ভীষণ ভয় করছে। গলাটা সেই বীভৎস মূর্তিটাও শুনতে পেয়েছিল। সঙ্গে সঙ্গে একবার রবির দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, তোর মেয়েকে তুই খুব ভালোবাসিস না? খুব ভালোবাসিস? এখান থেকে যদি তোরা বেরিয়ে না যাস তাহলে তোর মেয়েকে আমরা কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা প্রচণ্ড ধাক্কায় দরজা খুলে ঘরের ভেতর ঢুকে গেল। রবি ঘরের ভেতরে ঢোকার আগেই তার মেয়ের একটা আর্তচিৎকার শুনতে পেল। তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখতে পেল হ্যারিকেনটা মাটির উপরে পড়ে রয়েছে। রবির স্ত্রী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আছে ঘরের এক পাশে, আর মেয়ে দেওয়ালের কাছে হেলান দিয়ে রয়েছে। মাথার চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। দুটো হাত দিয়ে সে মাটি খুঁড়ছে আর মাঝে মাঝে সেই মাটি তুলে মুখে দিচ্ছে। ব্যাপারটা দেখতে পেয়ে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো চুপ করে সেখানে দাঁড়িয়েছিল রবি। আর পরে ছুটে ঘরের ভেতরে ঢুকে যাবে এমন সময় তার মেয়ে মুখ তুলে তাকাল, আর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে। দুটো চোখ অশুভভাবে তাকে দেখছে রবির দিকে। রবি আরেক পা এগোতে আর গলা থেকে ভেসে এলো সেই আগের বীভৎস মেয়েটির গলা। খবরদার, খবরদার বলছি, এক পাও এগোবি না, এগোলেই কিন্তু। রবি থামল না, সে সামনে এগোচ্ছে। এমন সময় তার মেয়ে হঠাৎ করে উঠে গিয়ে আর মায়ের গলা আর এক হাতে মাথার চুলগুলো টেনে ধরলো, বলল, যদি একটু এগোনোর চেষ্টা করিস তাহলে এক্ষুনি ওর মাথাটা ছিঁড়ে ফেলবো, আর তারপর তোর মেয়েকে দিয়ে ওর মাথা ছেঁড়ার রক্ত খাওয়াবো। রবি মাটির উপরে থপ করে বসে পড়ল, সামলাতে পারল না। মেয়েটা কখন যেন জ্ঞান হারিয়ে ফেলেছিল। জ্ঞান ফিরে আসে শেষ রাতের দিকে, পাথরের মূর্তির মতো বসে থেকে। দিনের আলো ফোটার পরে ওরা সেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর পরে আর ওই বাড়িতে যাওয়ার সাহস করেনি। কিন্তু রাতের বেলা এর পরে ওরা আর কখনো বাড়ি থেকে বাইরে বের হতো না। একটানা এতটা কথা বলে তারানাথ এবার চুপ করলো। আমি বললাম, কিন্তু আপনি বলছেন আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, আর তারপরে আবার আপনি ওখানে গিয়ে কি করলেন? মানে সেই অশরীরী শক্তিকে কি আপনি সেখান থেকে তাড়াতে পারলেন না? জীবনে বেশ কয়েকবার আমি নিজের কাজে অসফল হয়েছি, কিন্তু তা নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। দুনিয়াতে সর্বশক্তিমান তো আর আমি নই। এমন অনেকেই আছে, অনেক কোনো শক্তি আছে যারা আমার থেকেও অনেক বেশি শক্তিশালী। তবে যে কয়েকবার আমি অসফল হয়েছি প্রত্যেকবার বুঝতে পেরেছি আমি যাদের বিরুদ্ধে লড়াই করছিলাম তারা হয়তো এমন কিছু যে তাদের কোনো তুলনা হয় না। আর না হলে আমি যাদের হয়ে লড়াই করেছি তারা অন্যায়ের পক্ষে। এই আমাদের গ্রামের কথাই তো তোমাদের মনে আছে, যতবারই যজ্ঞের জন্য আগুন জ্বালায় ততবারই বালির ভেতর থেকে জল বেরিয়ে এসে সেই আগুন নিভিয়ে দেয়। সেই আগুন আর জ্বালাতে পারিনি। এবার রবির বাড়িতেও এমন কিছু একটা হয়েছিল, তবে গোটা ব্যাপারটায় এমন রহস্যজনক আর আশ্চর্য। তোমায় বলেছিলাম না, আর কারণটা এবার বলি। রবির এই বাড়ির আসল গল্পটুকু তোমরা শুনবে। দাঁড়াও, এই দেখো
জোরে বৃষ্টি নামলো। সত্যি জোরে বৃষ্টি নেমেছিল, তবে মনে হলো তারানাথ যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে বারবার। হয়তো রবির বাড়িতে ঘরের সেই ঘটনার কথা কিছু যাতে ভুলে না যায় তাই একবার মনে করে নিচ্ছে। আমরা চুপ করে রইলাম। তারানাথ মনে করে নিয়ে এবারে বলতে শুরু করলো। রবি এবং তার পরিবারের কাছ থেকে এত কিছু শোনার পরে একটা কথা তো বুঝতে পারলাম, ওই বাড়িতে সত্যি সত্যি কিছু একটা আছে। আর যদি সত্যি সত্যি ওদের এই বিপদ থেকে বাঁচাতে হয়, তাহলে সেই বাড়ি থেকে এই অশুভ কিছুকে তাড়িয়ে দিতে হবে। তবে তার জন্য তো আমায় জায়গাটা দেখতে হবে। রবিকে বললাম, এখন তো অন্ধকার হয়ে গেছে, একটা আলো আমার হাতে দাও, আমি সেটা নিয়ে গিয়ে তোমাদের বাড়িটা দেখে আসি। তোমাদের কারো সঙ্গে আসার প্রয়োজন নেই। বুঝতে পারছি ওই দিনের ঘটনাটার পর তোমরা ভীষণ ভয় পেয়ে রয়েছ। আমার কথায় রবি স্ত্রী আর মেয়ে একটু ইতস্তত করলেও রবি বলল, আপনাকে আমি একা একা যেতে দেবো না, আমিও যাচ্ছি, চলুন। আলো আমি হাতে নিচ্ছি, আপনি শুধু একবার চলুন। কিন্তু বলছিলাম, দিনের বেলা একবার দেখে নিলে হতো না আগে? মানে এখন তো অন্ধকার নামবে, এখনই বিকেল হয়ে গেছে। তোমরা যে বিপদের মধ্যে রয়েছ তাতে যত দেরি করবে তত কিন্তু তোমাদেরই সমস্যা বাড়বে, বুঝলে? ওই বাড়িটাকে অশুভ শক্তি থেকে মুক্ত করতে গেলে না জানি আর কি কি করতে হবে। রবি বুঝতে পারলো আমি দেরি করতে চাইছি না, তাই তাড়াতাড়ি আলো হাতে নিয়ে রবি আর আমি মিলে যখন তার বাড়ি থেকে বেরিয়ে আসি ওই নতুন বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালাম, তখন সূর্য পশ্চিম আকাশে একেবারে ঢলে পড়েছে। ঠান্ডা হাওয়া আমাদের গায়ে এসে লাগছে, আর তার মাঝেই অন্ধকার যেন বাড়িটার চারপাশ থেকে একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বাড়িটা এক পাশে, আগেই বলেছি, আর পাশে একটা ছোট রাস্তার মতো রয়েছে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা হলেও বাড়ির সামনে পেছনে খানিকটা করে জায়গা রয়েছে। বাঁশের চৌহদ্দি পেরিয়ে ভেতরে প্রবেশ করতে যাব, এমন সময় মনে হলো ভেতরের দিক থেকে কি যেন একটা আমায় ধাক্কা দিল। এর আগেও এমন কিছু অনুভব আমি করেছি, কিন্তু তাই বলে এতটা প্রচণ্ড ধাক্কা আমায় এর আগে কখনো অনুভব করতে হয়নি। বুঝতে পারলাম বাড়ির ভেতরে যে শক্তি রয়েছে এ সাধারণ কিছু নয়, আর শক্তি অনেক বেশি। আমার পেছনে দাঁড়িয়ে থাকা রবি বোধহয় কিছু একটা অনুমান করতে পেরেছিল, সেও চুপ করে রইল। অন্ধকারটা যেন ঝপ করে বাড়ির আশেপাশে এসে নেমেছে, কিন্তু রবির জন্য আমার কেমন লাগছিল, তাই জোর করেই সেই বাড়ির ভেতরে ঢুকলাম। অবশ্যই ঢোকার আগে আমাদের দুজনের দেহ বন্ধন করা ছিল। বাড়ির ভেতরে প্রবেশ করে মাত্র খানিকটা এগিয়ে গেছি, এমন সময় বাড়ির ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ ভেসে আসতে লাগলো, যেন বাড়ির ভেতরে অনেকগুলো মৃতদেহ পচে গলে গিয়ে এমন প্রচণ্ড দুর্গন্ধ হয়েছে। আমাদের নাকে কাপড় চাপা দিতে হলো। রবিকে হাতের ইশারায় চুপ করে থাকতে বললাম। হাঁটতে হাঁটতে বাড়ির দরজাটার কাছে গেলাম। দরজার বাইরে থেকে তালা দেওয়া, জানলাগুলো বন্ধ। বাড়ির চারপাশটা ঘুরে বেরিয়েও কোনো পথ কিন্তু খুঁজে পেলাম না। একমাত্র দরজা দিয়েই ভেতরে ঢুকতে হবে। রবি এবার আস্তে আস্তে বলল, বাড়ির ভেতরে ঢুকতে গেলে ওই দরজা দিয়ে ঢুকতে হবে ঠাকুরমশাই, তাছাড়া আর কোনো উপায় নেই। রাতের অন্ধকারে
ওই ঘরের ভেতরে ঢুকলে ঠিক হবে না রবি। এখন ও আমাদের দেখে চলেছে, আর সে মোটেই চাই না আমরা এখানে থাকি। আচ্ছা, তোমার এই বাড়ির ইতিহাসের কোনো কথা জানা আছে? মানে তোমার বাবা এই জমি কার কাছ থেকে নিয়েছিল, এমন কিছু? বাবা এই জমি কিনেছিল অনেক আগে এক বৃদ্ধর কাছ থেকে। আমাদের ওই পাশের জমিটা আমাদেরই ছিল আগে। এই জমিটা পরে কেনা হয়, কিন্তু কেন বলুন তো? কারণ এইখানে প্রবেশ করার পর থেকেই ওই চালের ওপরে বসে এক বৃদ্ধা কিন্তু আমাদের একভাবে দেখে চলেছে। তারানাথের এই কথাটাই আমি আর কিশোরী দুজনেই যেন চমকে উঠলাম। রবির অবস্থা কেমন হয়েছিল কি জানি। তারানাথ আমাদের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল, রবি যা দেখতে পাবে না আমি তাই দেখতে পাবো। বাড়িতে প্রবেশ করার পরে চালের ওপরে পা ঝুলিয়ে বসে থাকা এক বৃদ্ধাকে আমি দেখতে পেয়েছিলাম। আর দুটো পা সাধারণ মানুষের পায়ের চেয়ে একটু বড়ই, কিন্তু চারপাশটা ঘোরার পরেও সে কিন্তু কোনোভাবেই আমাদের বিরক্ত করেনি। কিন্তু যেই তার কথা আমি বললাম, অমনি দেখলাম চোখের সামনে থেকে সে কোথায় যেন মিলিয়ে গেল। রবি কিন্তু ভয় পেয়েছিল। ঘরের ভেতরটা আমাকে দেখাবে বলে সামনে উঠে দরজা তালা খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু তালা কিছুতেই খোলে না। জোরে চাপ দিয়ে তালা খুলতে যেতে রবি একটা আর্তনাদ করে উঠল। দেখি চাবিটা কখন যেন তার হাতের চামড়ার মাংসের মধ্যে গেঁথে গেছে। কোনো রকমে সেটা বার করতেই গল গল করে হাত থেকে রক্ত পড়তে লাগলো। বললাম, রবি, তোমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, ব্যাপারটা ঠিক নয়। তুমি বাড়ি ফিরে যাও, আমি একাই দেখছি। তুমি ফিরে যাও। অনেক অনেক চেষ্টা সত্ত্বেও রবি বাড়িতে ফিরে গেল। যাওয়ার সময় জোর করে তার সঙ্গে হ্যারিকেনটা দিয়ে দিলাম। তোমরা বলতেই পারো আমি এমন কাজ কেন করলাম। আমি বুঝতে পারছিলাম কেউ আমার সঙ্গে কথা বলতে চাইছে। এই বাড়িতে এমন কোনো অশরীরী শক্তি আছে যে বুঝতে পেরেছে তার মোকাবিলা আমার সঙ্গে। রবি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কান্নার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি যেখানে বারান্দার দরজাটা শুরু হয়েছে ঠিক তার কাছে মাটির তলা থেকে যেন একটা মাথা বেরিয়ে এসেছে হঠাৎ করে। একটা মেয়ের মাথা, অতি স্বাভাবিক দেখতে তাকে। আমি তার দিকে তাকাতে সে বলল, আমাকে এখান থেকে নিয়ে যেও না, নিয়ে যেও না আমাকে এখান থেকে। আমাকে আমাকে এখানে এখানে থাকতে দাও। এ বাড়ি, এই জায়গা, এই সব কিছু আমি আমার জীবন দিয়ে আগলে রাখবো। আমি আমার জীবন দিয়ে আগলে রাখবো। কে তুমি? রবি আর তার পরিবারকে কেন তুমি এমন করে ভয় দেখাচ্ছ? কেন ওদের ছেড়ে দিচ্ছ না? আমায় যে ওরা এখানে রেখে গেছে সবকিছু রক্ষা করার জন্য। আমি যে কাউকে এখানে থাকতে দিতে পারি না। আমি কারোর কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করো, কোনো সময়ও করব না। কিন্তু এই বাড়িতে রাতের বেলা যদি কেউ থাকতে আসে তাহলে আমি তাকে ছাড়বো না। আমি তাকে ছাড়বো না। আমি তাকে ছাড়বো না। শেষের কথাগুলো সে অদ্ভুত ভাবে বলতে লাগলো। রবি নিজের জীবনের সমস্ত অর্জিত সম্পদ দিয়ে বাড়ি তৈরি করেছে, আর সেই বাড়িতে তোমরা ওকে থাকতে দিচ্ছ না। কেন এমন করছো? তোমাদের সঙ্গে ওর কি শত্রুতা? তার চোখের মনি সাদা,
আর সঙ্গে সঙ্গে যেন তার মুখটা প্রবল ক্রোধে কেমন যেন হয়ে আসতে লাগলো। চোখের সামনে দেখতে পেলাম আর মুখ থেকে মাংস, চামড়া সব কিছু যেন ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করেছে। আর মুখটা একটা কঙ্কালের মুখে পরিণত হতে লাগলো। একটা নর কঙ্কালের মাথা আমার সামনে এসে বলল, ওর পরিবারের জন্যই তো আমার এই অবস্থা। ওর পরিবারের জমি আমার কাছ থেকে কিভাবে নিয়েছিল তুই জানিস না? তুই জানিস না, কিচ্ছু জানিস না। ওর জন্যই আমাদের মরতে হয়েছিল। এইবার তার কথা শুনে আমি থমকে গেলাম। রবি তো আমায় এমন কথা বলেনি। তাহলে এমন সময় চালের উপরে বসে থাকা এই বৃদ্ধার গলা প্রথমবারের মতো আমি শুনতে পেলাম। অদ্ভুত গলায় সে বলল, ওর ঠাকুরদা, এ জমি আমাদের কাছ থেকে এমনি এমনি নেয়নি, আমাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। ওদের জন্যই আমায় আর আমার মেয়েকে মরতে হয়েছে। তাই আমরাও মৃত্যুর পর ঠিক করেছিলাম এখানে কাউকে থাকতে দেব না। এতদিন ধরে এখানে কোনো কিচ্ছু হয়নি, কিন্তু যেই রবি এখানে বাড়ি তৈরি করলো অমনিও আমরা এখানে এসে জুটলাম। কিন্তু ওরা তো নিরপরাধ। রবি কিংবা তার পরিবার তো তোমাদের কোনো ক্ষতি করেনি। আমরা ওদের কোনো ক্ষতি করিনি, শুধু মৃত্যুর পরে নিজের জায়গাটা আঁকড়ে ধরে রাখতে চেয়েছি। এখান থেকে তুই আমাদের কিছুতেই তাড়াতে পারবি না। তাড়াতে পারবি না, চেষ্টা করলেও পারবি না। এই কথা বলে সেই নর কঙ্কালটা খল খল করে হাসতে লাগলো। মাটি থেকে গোটা শরীরটা আস্তে আস্তে উঠে এলো ওপরে। তারপরে সেই অন্ধকারের মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল। বৃদ্ধাকে দেখতে পেলাম আলি বেয়ে টিকটিকির মতো উপরের দিকে উঠে গেল। কতক্ষণ ওইখানে চুপ করে দাঁড়িয়েছিলাম সে কথা আমার মনে পড়ে না। তারপরে ফিরে এসেছিলাম এক সময় রবির বাড়িতে। বুঝতে পারছিলাম এই শক্তির বিরুদ্ধে লড়াই করার কোনো ক্ষমতা আমার হবে না। যতই চেষ্টা করি না কেন ওদেরকে আমি এখান থেকে তাড়াতে পারবো না। তবে সব থেকে আশ্চর্য একটা ব্যাপার আমার লেগেছিল। সেটা কি তোমরা একবার খেয়াল করেছো? তারানাথের এই কথায় আমি আর কিশোরী মুখ চাওয়াচাওয়ি করলাম। কিশোরী বলল, না তো, কি ব্যাপার ঠাকুরমশাই? ওই বাড়িতে আরও কিছু একটা ছিল। ওই বৃদ্ধা আর যে মেয়েটিকে আমি দেখেছিলাম তারা আসলে সত্যি নয়। তারানাথের মুখে এমন একটা কথা শুনে এবারে আমরা চমকে উঠলাম। তারপরে বললাম, মানে কি বলছেন আপনি? মানে ওই বৃদ্ধ এবং যে মেয়েটিকে আপনি দেখলেন তারা এত কিছু বললো, এগুলো কি কোনো সত্যি কিছু নয়? কথাটা শুনে হয়তো তোমাদের অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আসলেই ওরা সত্যি নয়। রবি যা দেখেছিল, কিন্তু পুরোহিত মশাই যা দেখেছিল তার কোনো কিছুই সত্যি নয়। আসলে এই সমস্ত কিছুই কোনো এক অদ্ভুত শক্তি আমাদের দেখিয়েছে। কিন্তু যখনই ওই বাড়ির চৌহদ্দি ছেড়ে আমি বাইরে বেরিয়ে আসি, কি মনে হতে একবার পেছনের দিকে তাকালাম, আর ঠিক তখনই দেখতে পেলাম ওই বাড়ির দরজাটা খোলা, আর সেই দরজার ভেতরে দাঁড়িয়ে আছে কেউ একটা। এই বৃদ্ধা কিংবা সেই মেয়েটি নয়, এটা অন্য কেউ, এমন কেউ যাকে আমি দেখিনি। সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা দড়াম শব্দ করে বন্ধ হয়ে গেল। তোমরা বিশ্বাস করবে না, বারবার মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকলে আমার কোনো একটা চরম ক্ষতি হয়ে যাবে।
এমন অনুভূতি আমার এর আগে হয়নি। সত্যি বলছি, আমি ভয় পেয়ে তাড়াতাড়ি সেইখান থেকে রবির বাড়িতে ফিরে গিয়েছিলাম। রবির হাতের রক্ত যখন বন্ধ হয়েছে, আর আশ্চর্যের ব্যাপারটা হলো বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই নাকি তার রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছিল। তার মেয়ে কোনো রকমে তাতে একটা কাপড় বেঁধে দিয়েছিল। আমার একটা আশ্চর্য কথা মনে পড়ল। তাড়াতাড়ি রবির হাতের কাপড়টা খুলে ফেলতে আমি সহ বাকি সকলে অবাক হয়ে গেলাম। তার হাতে কোনো রকম ক্ষত নেই, এমনকি তার হাতে সেইখানে যে একটু আগেই এমন গভীর ক্ষত হয়েছিল সেটা কোথাও বোঝা যাচ্ছে না। রবি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি শুধু আস্তে আস্তে বললাম, রবি, ওই বাড়িতে রাতের বেলা তোমার না থাকাই ভালো। ভাড়া দেওয়ার চেষ্টা করে দেখতে পারো, কিন্তু ওখানে যে থাকুক না কেন, সে তোমার ক্ষতি করতে চাইছে না, সে তোমার ভালোই চাইছে, আর তাই কোনো কারণে তোমাকে আটকাচ্ছে। কিন্তু আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল ঠাকুরমশাই। জীবনের সমস্ত কিছু অর্জিত সম্পত্তি দিয়ে আমি ওখানে বাড়ি তৈরি করেছিলাম। তোমার বাবা মৃত্যুর আগে তোমায় কোনো কিছুই বলে যাননি। হঠাৎ এ কথা বলছেন কেন? মৃত্যুর আগে বাবা আমায় বলেছিল এই জমি থেকে দূরে থাকতে। আমি তখন ভেবেছিলাম বাবা সারা জীবনে ওখানে বাড়ি তৈরি করতে পারেনি, তাই হয়তো কোনো কারণে আমায় বলছে। কিন্তু তার কারণ যে এমন কিছু হবে সেটা আমি ভাবতে পারিনি। ওখানে কি আছে ঠাকুর মশাই? ভূত আছে? মানুষ নিজেকে ছাড়া অন্য অদ্ভুত কিছুকে ভূত বলে মনে করে, কিন্তু ওখানে এমন কোনো শক্তি আছে যা আসলেই তোমাদের ভালো চায়। ওই বাড়ির সঙ্গে তোমাদের কোনো না কোনোভাবে খারাপ কিছু জড়িয়ে রয়েছে, আর সেই কারণেই ওই বাড়ি থেকে সে তোমাদের দূরে থাকতে বলছে। দেখো রবি, আমি জোর করে ওই বাড়িতে তোমাদের প্রবেশ করাতে পারি, তাবিজ কবজ তৈরি করে তোমাদের থাকার ব্যবস্থা করতে পারি, কিন্তু তাতে ভালো কিছু হবে না। আমি অনুভব করেছি, তাই এটাই ভালো, বুঝলে? তারপর কি হলো? যতদূর মনে পড়ে, ওই বাড়ির ব্যাপারে রবি আমার কাছে দুবার এসেছিল, কিন্তু আমি তার সঙ্গে যাইনি। আমার মন কখনো সায় দেয়নি। বারবার মনে হয়েছে রবি যা করছে ভুল করছে। খবর পেয়েছিলাম বছর 2 আগে তার মেয়ে এবং তার স্ত্রী অদ্ভুতভাবে মারা যায়, আর তাদের মৃতদেহ নাকি ওই বাড়ির চৌহদ্দির মধ্যেই পড়েছিল। তবে রবি এরপরে বাড়ি ভাড়া দিয়েছিল কি দেয়নি সে ব্যাপারে আমার কোনো কিছুই জানা নেই। তবে একটা আশ্চর্য কথা, বুঝলে? আচ্ছা, তুমি সত্যি সত্যি রবিকেই দেখেছিলে তো, এবং তার সঙ্গেই কথা বলেছো তো? শেষের কথাটা তারানাথ আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, হ্যাঁ, আমি ওই চায়ের দোকানের ওখানে কয়েকজনকে বলেছিলাম, আর তারপরেই ওই দিকটা ঘুরে আসি ভেবে কিছুটা এগোতেই সেই গুমটির দোকানের কাছে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, আর তখন সে নিজেই আমার কাছে এলো আর নিজের বাড়ির কথা বলল। তারপরে তার সঙ্গে গিয়ে বাড়িটা দেখে এলাম। বেশ সুন্দর বাড়ি, সবেমাত্র যেন তৈরি হয়েছে, তবে ব্যবহার হয়নি। হ্যাঁ, অবশ্য ধুলো একটু ঝুল পড়েছে আর কি। তারানাথ কেমন যেন করলো। বৃষ্টিটা এখন কমে এসেছে। কি মনে হতেই সে উঠে পড়ল এবং বলল, বলো তো একবার, রবির সেই বাড়িটা একবার দেখে আসি। আমরা অবাক হয়ে গেলাম। যে তারানাথ তান্ত্রিক ঘর থেকে বাইরে বেরোতে চায় না, সে হঠাৎ করে আমাদের সঙ্গে রবির বাড়িতে যাবে কেন? কিন্তু সেদিন তারানাথ তান্ত্রিকের কথা শুনে রবির বাড়ি দেখতে গিয়ে আমার এক আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল। আমি দাঁড়িয়েছিলাম রবির বাড়ির সামনে, কিন্তু
যেই বাড়ির ঘরের দরজা খুলে সে আমায় দেখিয়েছিল এইটা সেই বাড়ি নয়। টালিটা এখানে ওখানে ভেঙেছে, দেয়ালে শ্যাওলা ধরেছে, বাড়ির চারপাশে ছোট বড় ঘাস লতাপাতা বেড়ে উঠেছে, এমন হয়েছে যে বাড়ির ভেতরে প্রবেশ করা যায় না। আমাদের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তিনি বলছেন, 2 বছর আগে এই বাড়িতেই রবির মেয়ে আর তার স্ত্রী মারা যায়। আমরা আশেপাশের লোকেরা সবাই বুঝতে পেরেছিলাম বাড়িটা ভালো নয়, তাই তাকে আর এই বাড়িতে আসতে বারণ করেছিলাম। রবি আর বাড়িতে আসতো না। ওই যে ওর মাটির বাড়িটা ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। মাত্র 1 মাসের মধ্যে রবি আত্মহত্যা করেছিল। শেষের দিকে তার খাবার জুটতো না, পয়সা কড়িও ছিল না। ওই বাড়িটা ভাড়া দেওয়ার চেষ্টা করেছিল অনেকবার, কিন্তু করতে পারেনি। কিন্তু ঠাকুরমশাই, আপনি এই কথা বলছেন? ঠাকুর মশাই এবার আমার দিকে তাকালো। আমি তখন অবাক হয়ে তাকিয়ে রয়েছি বাড়িটার দিকে। কলকাতার বুকে স্বয়ং তারানাথের বাড়ির কাছে, মানে মঠলের সামনে এমন এক অদ্ভুত অভিজ্ঞতা, দিনের আলোয় আমি একেবারে অবাক হয়ে গেলাম। তাহলে মাত্র কয়েক ঘন্টা আগে রবি নামের ওই লোকটির সঙ্গে আমি কোন বাড়িতে ঢুকেছিলাম? আমি শুনতে পেলাম তারানাথ বলছে, না, আসলে রবিকে আমি চিনতাম। অনেক দিন হয়ে গেল তার খোঁজ নিচ্ছিলাম, তাই তার সব কথাই আমি শুনেছিলাম। এই চলো, তোমরা শুনলে তো, চলো, আবার নতুন বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হবে। কিশোরী আর কোনো কথা বলল না, শুধু তার একটা হাত আমার কাঁধের কাছে এসে পড়ল। আমার গোটা শরীর যেন শিরশির করে উঠল। লোকটার মুখটা তখন মনে পড়ছিল, যেন সে বলছে, ভাড়া যা হয় দেবেন, ও নিয়ে চিন্তা করতে হবে না। বাড়িতে লোক থাকলে আমারই ভালো লাগবে। টিপ টিপ করে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমাদের পেছনে লোকটার সঙ্গে কথা বলতে বলতে তারানাথ আসছে। আমার চোখটা কেমন যেন তীর তীর করে কেঁপে উঠল একবার।